এক্সাম প্যাটার্ন নিয়ে কথাবার্তা। নাম্বার 1, এক্সাম লেংথ। এক্সাম লেংথ উইল বি 1.5 আওয়ার্স, মানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, নেক্সট তোমার কোয়েশ্চেন নাম্বার কয়টা থাকবে? হাউ মেনি ইউ হ্যাভ টু আনসার? There will be 4 questions you have to understand. So you have to answer 3. Number 3, syllabus কি? এইটা একটু ব্রড অ্যান্সার হবে। ব্রড অ্যান্সার হচ্ছে সিলেবাস হচ্ছে আসলে একদম শুরু থেকে ফাইনালের মানে যতটুকু পড়াইছে আজকের ক্লাসে অসিলেশন পর্যন্ত সবটুকু। এখন কথা হচ্ছে মিডের আগের থেকে তোমরা কি পড়বা। মিডের আগের থেকে আসলে ওই রকম ফর্মালি প্রবলেম হয়তো থাকবে না তেমন একটা, বাট থাকতেও পারে। যেমন ধরো আমি কোনো কেসে এক্সিলারেশন বের করতে দিলাম, কোনো কেসে তোমাকে মানে দেখো তোমার যদি সিম্পল হারমোনিক অসিলেশনের একটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন দেওয়া থাকে, সেখান থেকে যদি তোমাকে এক্সিলারেশন বের করতে বলি, দ্য নলেজ ইউ উইল বি ইউজিং টু ডু দিস ইজ অ্যাকচুয়ালি ফ্রম দ্য সিলেবাস অফ মিড টার্ম, তাই না? ইন দ্যাট সেন্স ইউ উইল বি মিড টার্ম সিলেবাস ইজ নিডেড। আরও কিছু ক্ষেত্র আসলে লাগবে। তো তোমার মিড টার্মের মধ্যে ফর্মুলাগুলি তোমার হচ্ছে ভালো মতন বুঝতে হবে। হ্যাঁ, তোমার কোনো প্রবলেম সলভ করার দরকার নেই। ওই যে আমরা পুলি টুলি নিয়ে যেগুলি করছি ওইগুলি আসলে আমাদের করার কোনো দরকার নাই। ওকে, তো হোয়াট উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে ফর্মুলাগুলি কি, ধরো ফর্মুলাও যে খুব বেশি ফর্মুলা তা না। একটা ভেক্টরের ম্যাগনিটিউড বের করে কিভাবে, একটা ভেক্টরের কম্পোনেন্ট বের করে কিভাবে, ক্রস প্রোডাক্ট কি, ডট প্রোডাক্ট কিভাবে বের করে, ক্রস প্রোডাক্ট কিভাবে বের করে, দুইটা ভেক্টরের ইন বিটুইন অ্যাঙ্গেলটা কিভাবে বের করে। ঠিক আছে, এই 5টা জিনিস ধরো ভেক্টর থেকে আমার ধারণা। বাট তোমরা হচ্ছে মানে একটু দেখলেই বুঝবা যে কি কি লাগতে পারে। মানে এই 5টার বাইরে হয়তো লাগতে পারে, আপাতত আমার এই 5টাই মনে পড়তেছে। আর 1D 2D মোশন এবং প্রাস, হ্যাঁ 2D মোশনের মধ্যে তো প্রাস ইজ এ স্পেশাল টাইপ অফ 2D মোশন। তো 1D 2D মোশন অ্যান্ড প্রাস, অল দিস এগুলির ফর্মুলা। আমি প্রাসেরটা একটু আলাদাভাবে জোর দিয়ে বললাম, কারণ হচ্ছে 1D 2D মোশনের ফর্মুলাগুলি আসলে আমাদের মনে থাকে। হ্যাঁ, ওই ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এরকমভাবে এই ফর্মটা সবাই মনে রাখে, দেন কম্পোনেন্ট অনুযায়ী বের করে ফেলে। বাট প্রাসের যে ম্যাক্সিমাম হাইট কিংবা প্রাসের যেই রেঞ্জ, হ্যাঁ, তারপরে তোমার কি বলে তোমার ম্যাক্সিমাম Sir, হাইটের, হ্যাঁ processing projectile, sir. হ্যাঁ হ্যাঁ প্রজেক্টাইল। তো Yes, sir. Yes. এইচ ম্যাক্সে যেতে যে টাইম লাগে টি এম, আর আর ডিস্টেন্স কভার করতে যে টাইম লাগে টি, এই জিনিসগুলি অনেকে এক্সাম হলে ডিরাইভ করতে পারে না। বাট যদিও এগুলিও হচ্ছে 2D মোশনের ফর্মুলা ইউজ করে ইজিলি ডিরাইভ করা যায় 2-3 মিনিটে। তো তোমরা যদি মানে ফর্মুলাগুলো এরকম ডিরাইভ করতে না পারো, ইউ শুড মানে রিড দিস ফর্মুলা, মানে এরকম ভাবে যে তোমরা যাতে এই ফর্মুলাগুলি দিয়ে এক্সামে অ্যাপ্লাই করতে পারো। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি মিড টার্মের সিলেবাস। এবং নিউটন সেকেন্ড ল থেকে কি লাগবে, সেকেন্ড ল এবং নিউটনস লসগুলি আর কি, নিউটনস লস ফর্মুলাগুলি জাস্ট হচ্ছে ফর্মুলা। এখন ধরো সাম ওভার এফ এ ইকুয়ালস টু হচ্ছে এম এ, এইটাই তো হচ্ছে, বা এফ ইকুয়ালস টু এম এ, এটাই তো হচ্ছে নিউটন সেকেন্ড ল। তো তুমি তো, আমরা তো আসলে এই যে তোমার ইয়ে করলাম না, কি বলে রোলিং অফ ফোর্সেস বলো, তারপরে হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন বলো, তারপর আরো যা যা পড়ছি অনেক কিছুতেই তো নিউটন সেকেন্ড ল ইউজ করছি। তো নিউটন সেকেন্ড ল যদি হচ্ছে ইউজ করি, তাইলে হচ্ছে তোমার কি বলে মানে মিড টার্মের সিলেবাস যদি বাদ বলি, তাহলে তো আসলে নিউটনস লসগুলি তো আমাকে বলতে হয় যে না ওগুলিও বাদ। বাট এই জন্য আসলে নিউটন সেকেন্ড লটা তোমাকে বুঝতে হবে যে কিভাবে ইকুয়েশন অফ মোশনগুলি লিখে, নিউটনস ফার্স্ট লটা কি সেটা ইউজ করতে তুমি পারো কিনা। ধরো কোনো কেসে তুমি পাইলা ভেলোসিটি কনস্ট্যান্ট, তো তোমাকে বললো এক্সিলারেশন বের করতে, এক্সিলারেশন তো হবে হচ্ছে জিরো, নেট ফোর্স হবে হচ্ছে জিরো। এইটাই তো নিউটনস ফার্স্ট ল। এখন মানে আমরা যে আসলে অনেক সময় নিউটনস ফার্স্ট ল ইউজ করতেছি ওই ব্যাপারটা মাথায় থাকে না। তো এইটা আমাদেরকে বুঝতে হবে। কোনো ক্ষেত্রে হয়তো তোমার থার্ড ল ইউজ করতে হবে। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যখন করো, তখন তোমার একটা ফোর্স, একটা অবজেক্ট আরেকটাকে যে ফোর্স অ্যাপ্লাই করে, একটা আরেকটার অপোজিট, দিস ইজ নিউটনস থার্ড ল, সো ইউ উইল বি ইউজিং নিউটনস লজ। তো এই জন্য তোমার নিউটনস লজগুলি ভালো মতন একটু দেখে আসতে হবে। এবং একই সাথে ফাইনালি লাস্ট যা আছে সেটা হচ্ছে তোমার ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে ড্র করে। হ্যাঁ, তো ফ্রি বডি ডায়াগ্রাম তো তোমরা জানো যে কিভাবে ড্র করে, সবগুলি ফোর্স ডিরেকশন অনুযায়ী আঁকলেই হয়েছে। তো ফ্রি বডি ডায়াগ্রাম, এখন
আমরা যে ওই যে টেবিলের উপর পুলি, তারপরে তোমার কি বলে ইনক্লাইন্ড প্লেন, এক সাইডে হচ্ছে পুলি আছে আর এক সাইডে হচ্ছে পুলি নাই, এগুলি দেখে আসি। এইগুলির যে কমপ্লিকেটেড ম্যাথগুলি এগুলি দিব না এক্সামে, বুঝছো? ওইখানে যে এক্সিলারেশন বের করা, ওইখানে যে ডিস্টেন্স বের করা, এগুলি কিছু লাগবে না। হ্যাঁ, তোমাদের কাজ হবে এই ফর্মুলাগুলি বুঝে আসা। আমি একটা এক্সাম্পল দিব যে কি টাইপের জিনিস লাগতে পারে। সো আই হোপ যে ইটস ক্লিয়ার যে মিড টার্মের সিলেবাসটাকে তোমাদের কিভাবে পড়তে হবে। মিড টার্মের সিলেবাস ইন এনি ওয়ে তোমাদের আসলে এটা পুরোটা রিভাইজ দিতে 5 আওয়ার্সের বেশি লাগার কথা না, মিড টার্মের যতটুকু সিলেবাস লাগবে ইন এনি ওয়ে। আচ্ছা, এখন দেখো আমাদের বেসিক্যালি এক্সামে কোয়েশ্চেন থাকবে এই 5টা চ্যাপ্টারের উপর। আমার হিসাবে 5টা চ্যাপ্টার, বাট বই বলো বা বাক্স বলো তার সাথে মিলালে হয়তো নাও মিলতে পারে। এটা হচ্ছে সার্কুলার মোশন, center of mass and momentum, which is chapter 9 from fundamental of physics. Work done, kinetic energy and potential energy, chapter 7 8 from fundamental of physics. Rotation, chapter 10 and 11 from fundamental of physics. And simple harmonic motion, chapter 15 from fundamental of physics. এখন তোমরা তো আসলে এগুলি সব টপিক পড়বা না, তোমরা পড়বা হচ্ছে আমি যেগুলি পড়াইছি। ওকে, এখন মোটামুটি সমস্ত কিছুরই প্রবলেম নিয়ে কথা বলছি। সিম্পল হারমোনিক মোশনের প্রবলেমগুলি নিয়ে একটু আলাদা করে কথা বলি, দেন আমি আবার হচ্ছে সবগুলির প্রবলেম নিয়ে বলবো। সিম্পল হারমোনিক প্রবলেমের জন্য আমি একটা ডিরেক্টরি দিব, ওই ডিরেক্টরিটা আমি মেবি বাই সানডে দিব প্রত্যেকটা চ্যাপ্টারে। এই যে তোমাদের যে ওয়ার্ক ডান কাইনেটিক এনার্জি পর্যন্ত দিছি, বাকি 3টা টপিকের উপরে দিব। ওখানে তোমার সাজেস্টেড প্রবলেমগুলি কি, থিওরিগুলি, রেফারেন্স কি, এগুলি একদম লেখা থাকবে। ওই প্রবলেমগুলি তোমরা এক্সামের জন্য সলভ করবা। এইবার আসো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে তোমাকে এক্সট্রা কিছু জিনিস পড়া লাগবে, বাট মানে তোমাকে এক্সট্রা কিছু জিনিস পড়া লাগবে না, তোমার এমনভাবে পড়তে হবে দেন ইউ ক্যান আনসার দোজ কোয়েশ্চেন্স। সো হোয়াট ক্যান বি দোজ কোয়েশ্চেন্স? একটা কোয়েশ্চেন হতে পারে এরকম যে a bob of a simple pendulum crossing the equilibrium position from the left side. So what will be its velocity in equilibrium if omega equals to this and amplitude a equals to this? তো মেজরিটি স্টুডেন্ট যেটা করে v ইকুয়ালস টু ওমেগা এ লিখে দিয়ে আসে, বাট এইটা হয় হচ্ছে v ইকুয়ালস টু, মানে আমি যদি কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দেই, ইভেন ইফ নাও দিয়ে দেই, তোমার আসলে তখন ডিরেকশনটা স্পেসিফাই করে দিতে হবে, কারণ ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। যদি স্পিড বলি এইটা, তো তুমি যদি আসলে না জানো যে লেফট থেকে তোমার রাইটের দিকে যেতে গেলে, তোমার যদি তোমার রাইট ডিরেকশনটা হয় পজিটিভ আই হ্যাট, এবং লেফট থেকে যদি রাইটে যায়, সেক্ষেত্রে তোমার যদি ভেলোসিটিটা নেগেটিভ হয়, এটা তুমি না জানো, তুমি তো অ্যান্সার করতে পারবে না। এবং দের ইজ আ ভেরি হাই চান্স আমি সিম্পল হারমোনিক অসিলেশনে 2টা গ্রাফ আঁকতে দিব। তো গ্রাফগুলি তোমরা রাফলি স্কেচ করতে পারলেই হবে, মানে কোয়ালিটেটিভলি গ্রাফ ঠিক থাকলেই হয়েছে। কোয়ালিটেটিভলি গ্রাফ হচ্ছে ধরো সাইন এক্স এর গ্রাফ কোয়ালিটেটিভলি ঠিক হওয়া মানে হচ্ছে এরকম একটা গ্রাফ। এখন কেউ যদি সাইন এক্স এর গ্রাফ এরকম আইকা বলে যে হচ্ছে এইটা হচ্ছে কোয়ালিটেটিভলি ঠিক আছে, তাইলে কিন্তু হবে না। তো কোয়ালিটেটিভলি গ্রাফগুলি ড্রয়িং ঠিক থাকতে হবে। সো এই গ্রাফগুলি তোমাকে শিখতে হবে। ওই যে দেখাইলাম যে কতটুকু টাইম হচ্ছে টি বাই ফোর টাইমে সে আসলে তার পজিশন কোথায় হয়, তার এক্সিলারেশন কোথায় হয়। যদি ভেক্টর বলি তাইলে কি হবে, ভেক্টর না বলে যদি ম্যাগনিটিউড বলি তাইলে কি হবে। So the main summary is, if you want to understand, if you want to answer simple harmonic motion, you have to understand the physics. এবং I suggest যে সিম্পল হারমোনিক মোশনটা ভালো মতন পড়ো। এখানে আসলে খুব বেশি টাফ প্রবলেম কিছু নাই, টাফ কোনো কনসেপ্টও নাই। তোমরা এই অল দিস থিংস ইউ হ্যাভ রেড ইন এইচএসসি লেভেলস। জাস্ট আমি এখানে কিছু ডিরেকশন ভেক্টর রিলেটেড কথাবার্তা বলছি, তুমি ওইটুকু বুঝলেই হয়ে যাবে। আর সিম্পল হারমোনিক মোশন থেকে আরেকটা টাইপের প্রবলেম থাকতে পারে। তো আরেকটা টাইপের প্রবলেমের আমি একটু এক্সাম্পল দিচ্ছি বই থেকে। এইটা হলো তোমার প্রবলেম নাম্বার চ্যাপ্টার 15-এর, মানে তোমার ইকুয়েশন দেওয়া থাকবে, তোমার জেনারেল ইকুয়েশনের সাথে ম্যাচ করে প্যারামিটারগুলি বের করতে হবে, কিংবা তোমার টেক্সট দেওয়া থাকবে, তোমার প্যারামিটারগুলি বের করতে হবে। যেমন ধরো প্রবলেম 13 অফ ফান্ডামেন্টাল অফ ফিজিক্স চ্যাপ্টার 15-এর। An oscillator consists of a block of mass 0.5 kilogram connected to a string. When set into oscillation with amplitude 35 centimeter, the oscillator repeats its motion every 5 seconds. And find the period, frequency, angular frequency, spring constant, maximum speed, magnitude of maximum force on the block from the spring. এই কটা জিনিস বের করতে বলছে। আমি যদি এই সাজেস্টেড প্রবলেমটা কোয়েশ্চেনে দেই, তাইলে আমি কি টাইপের চেঞ্জ করব? আমি যে চেঞ্জটা করব, ফার্স্টে টুকু ঠিকই রাখবো, অ্যান অসিলেটর কনসিস্ট অফ আ ব্লক অফ মাস m, mass 0.5 kilogram connected to a spring.
When set into oscillation with amplitude 35 cm, the oscillator repeats its motion every 5 seconds. আমি এটা দিব না, আমি এই জায়গায় দিব হচ্ছে the oscillator is first extended from the equilibrium position by a distance d equals to 35 cm and then it is released. এরপরে যে এটা সিম্পল হারমোনিক অসিলেশন হবে এইটা তো তোমাদের বোঝা উচিত, নাম্বার 1। তারপরে লিখে দিব যে ইয়াস দ্য ব্লক রিপিটস ইটস মোশন এভরি 5 সেকেন্ড। দেন তোমার যে কোয়ান্টিটিগুলি আছে সেগুলি হয়তো দিব, তার সাথে এক্সট্রা কিছু দিব, বাট কোয়েশ্চেনের টিউনটা করবো এরকম, তার সাথে হচ্ছে তোমার যে কোয়ান্টিটি, মানে তুমি যদি দেখো, তুমি যদি এম জানো, রিপিটস ইট মোশন মানে টাইম পিরিয়ড জানো, মানে তুমি ওমেগা জানো, এম জানো, তো তুমি স্প্রিং কনস্ট্যান্ট বের করতে পারবা, ওমেগা জানলে পিরিয়ড বের করতে পারবা, ফ্রিকোয়েন্সি বের করতে পারবা, সরি টাইম পিরিয়ড জানলে তো মানে রিপিটস ইট মোশনই হচ্ছে টাইম পিরিয়ড জানলে তুমি ফ্রিকোয়েন্সি বের করতে পারবা, অ্যান্ড ফ্রিকোয়েন্সি জানলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে পারবা তুমি, ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা জানলে তুমি ওমেগার এম ইউজ করে তুমি কে এর ভ্যালু বের করতে পারবা, ম্যাক্সিমাম স্পিড বের করতে তোমার ওই যে কতটুকু এক্সটেন্ড করা হয়েছে সেটা লাগবে, ওমেগা ডি, এবং ম্যাগনিটিউড অফ ম্যাক্সিমাম ফোর্স কত বলো তো দেখি, যে ম্যাগনিটিউড অফ ম্যাক্সিমাম ফোর্স অন দ্য ব্লক ফ্রম দ্য স্প্রিং, এটা আমরা কিভাবে বের করতে পারি? মাইনাস কে এক্স, মানে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু তো যে কোনোটাই হইতে পারে, অ্যামপ্লিটিউড, গুড, ম্যাগনিটিউড বললে প্লাস কে হয়ে যাবে যেহেতু পজিটিভ ভ্যালু, গুড। এই টাইপের কোয়েশ্চেন আসবে যে তুমি আসলে এই ট্রিকগুলি মানে ছোট ছোট জায়গাগুলি ডিটেইলগুলি তুমি জানো কিনা এখানের। দ্য পারপাস উইল বি দ্যাট whether you know the physics of this or not. ওকে, তো এইটুকু হলো সিম্পল হারমোনিক অসিলেশন নিয়ে। লেটস ব্যাক টু দ্য ডিসকাশন অ্যাবাউট প্রবলেম এগেইন। আমি যে সাজেস্টেড প্রবলেমগুলি দিব ওগুলি ভালো মতন করবা, বাট এবার আসো যে সাজেস্টেড প্রবলেমগুলির সাথে সাথে অ্যাসাইনমেন্ট প্রবলেমগুলিও করবা। এখন অ্যাসাইনমেন্ট প্রবলেম কোন দুইটার প্রতি বেশি ফোকাস করবা, সেটা হচ্ছে মানে 3 আর 4 আসলে দেখলেই হবে। ওকে, 3 আর 4, কারণ এইটার মধ্যে দেখবা যে 3 আর 4 এর প্রবলেমগুলি আসলে ওই সাজেস্টেড প্রবলেমের মধ্যে থাকবে, এবং তোমার 3 আর 4 যে প্রবলেমগুলি এগুলি আসলে ফান্ডামেন্টাল অফ ফিজিক্সের প্রবলেম। ওকে, এইটা দেওয়ার রিজনটা কি জানো, মানে কেন আমি আসলে টেক্সট বইয়ের প্রবলেমটা দিছি? টেক্সট বইয়ের প্রবলেমটা দেওয়ার ওয়ান অফ দ্য রিজন ইজ দ্যাট, মানে মেইন রিজনস, যাতে তোমার এই প্রবলেমটা প্র্যাকটিস হয়। আমি ওই প্রবলেমটাই সাজেস্টেড প্রবলেমে রাখবো, তো তোমাদের আসলে এই সাজেস্টেড প্রবলেমের কিছু প্রবলেম করা শেষ অলরেডি, এবং প্রবলেমগুলি আসলে খুব চুজ করাও হয়েছে আসলে খুব চিন্তা করে, যে অ্যাসাইনমেন্টে দিয়েছে যাতে মোটামুটি সব টাইপের কনসেপ্ট কভার করে। তো অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলি করবা যেগুলি হচ্ছে মানে একই প্রবলেম তো ডাবল করার দরকার নাই। যদি তোমার মানে তুমি যদি মনে করো যে না তোমার একবার করলে, অনেকে আসলে সবগুলি আসলে করাটা ঠিকও না, কারণ তুমি এত টাইম পাবা না, তুমি আসলে হচ্ছে সেম টাইপের প্রবলেম একটা করে করবা। ওকে, বাট ডু ইউ থিঙ্ক মানে তোমার যদি মনে হয় যে না তোমার ভালো মতন শেখার জন্য সেম টাইপের প্রবলেম দুইবার প্র্যাকটিস করতে হয়, দেন ইউ ক্যান ডু দিস, বাট ডিপেন্ডিং অন দ্য টাইম কনস্ট্রেন্ট ইউ হ্যাভ টু ডু থিংস অ্যাকচুয়ালি একবারই আসলে করতে হবে তোমার, বুঝছো? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিপারেশনের ক্ষেত্রে তোমার এইভাবেই আগাইতে হবে। নাও কিভাবে তুমি প্রবলেম সলভ করবা, কি পড়বা এইটুক বললাম, এখন আসো থিওরি কি পড়বা। থিওরি থেকে কয়েকটা জিনিস আমি দিব, তো থিওরির কি কি জিনিস তা বলে দিচ্ছি, কি জিনিসগুলি তোমার জানা লাগবে। ডেফিনেশনস, স্যার ডেফিনিশন কি সব? না আমি বলে দিচ্ছি। ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম সার্কুলার মোশন। আচ্ছা কেন দিচ্ছি দেখো, তুমি যদি আসলে ভালো মতন প্রবলেম সলভ করে থাকো, তার মানে তুমি আসলে এই দুইটা কনসেপ্ট ভালো মতন বুঝছো, তো এইটা দেখবা। এবং ডেফিনেশন হচ্ছে দেখো, তো এইচএসসি লেভেলের মতন যে টেক্সট ওই রকম লিখতে হবে না। কেউ যদি লেখে ইউনিফর্ম সার্কুলার মোশন ওমেগা কনস্ট্যান্ট, ফর দিস মোশন ওমেগা কনস্ট্যান্ট, এই কথাটা লিখলেই আসলে ডেফিনেশন কমপ্লিট ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে। সেন্ট্রিপেটাল ফোর্স, ট্যানজেনশিয়াল ফোর্স, সেন্ট্রিপেটাল এক্সিলারেশন, সরি মানে এগুলি হচ্ছে সার্কুলার এক্সিলারেশন, সার্কুলার মোশন থেকে। সেন্ট্রিপেটাল এক্সিলারেশন, ট্যানজেনশিয়াল এক্সিলারেশন, এবং আই প্রেফার যে তোমরা সমস্ত কিছু আসলে এরকম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ করে লিখো। তো তার সাথে হচ্ছে ওয়ার্ক ডান থেকে কি কি দেখবা, ওয়ার্ক ডান থেকে দেখবা হচ্ছে
পোটেনশিয়াল এনার্জি আর হচ্ছে তোমার মানে কনজারভেটিভ সিস্টেমের জন্য, মানে যখন সিস্টেমে কেবলমাত্র কনজারভেটিভ ফোর্স থাকে বা কনজারভেটিভ ফোর্সের কেসে কনজারভেটিভ ফোর্সের করেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন কি। আমরা তো দেখে আসছি না যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওয়ার্ক ডান। আমি হয়তো এইটা দিব যে ফর আ ওয়ার্ক ডান বাই আ কনজারভেটিভ ফোর্স হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড দ্য ওয়ার্ক ডান। তো তোমার এইটা জানতে হবে। তারপরে হচ্ছে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম। কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স। তো এই হচ্ছে তোমার এই টাইপের টপিক। দেন ধরো তোমার রোটেশন সেন্টার অফ মাস অর এখান থেকে তোমার কি, এখান থেকে তুমি দেখবা হচ্ছে জাস্ট কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ইলাস্টিক কলিশন, এবং তোমাকে হয়তো বললাম যে রাইট দ্য কন্ডিশন ফর অ্যাট হুইচ ইলাস্টিক কলিশন অকার্স। ইলাস্টিক কলিশন অকার হওয়ার মানে কন্ডিশনটা কি, কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকতে হবে। কনস্ট্যান্ট মানে ইয়েস স্যার। হ্যাঁ, তো তোমার ওই কন্ডিশনটা লাগবে। তো ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে এইগুলি হচ্ছে তোমার থিওরি রিলেটেড পড়াশোনা। এইগুলি দেওয়ার একটাই রিজন, আমার মানে তোমাদের তো হচ্ছে আসলে প্রবলেম, তোমাদের থিওরিগুলিকে অ্যাপ্লাই করতে হবে। সো থিওরিগুলিকে অ্যাপ্লাই করতে হলে তোমাদের থিওরির আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হইতে হবে। আই উড এক্সপেক্ট যারা প্রবলেমগুলি সলভ করছে তারা আসলে এই জিনিসগুলি জানে, এই জন্য এই এক্সামে এগুলি দেওয়ার প্ল্যান আর কি। তো রোটেশন থেকে কি দিব, খুব বেশি জিনিস কিন্তু না, অল্প কয়েকটা টার্ম। তো রোটেশন থেকে হচ্ছে তোমার কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, conservation of angular momentum and rolling without slipping এর condition। rolling without slipping এর condition কি বলো তো? ইয়েস স্যার, একটু আমি শিখলাম তো স্যার। VCOM equals to R omega। তো এইটা then নিউটন সেকেন্ড ল ফর রোটেশন। হ্যাঁ, এই জায়গাগুলি তোমরা অ্যাটলিস্ট জানো আই উড এক্সপেক্ট। সিম্পল হারমোনিক অসিলেশন থেকে কি থাকবে, সিম্পল হারমোনিক অসিলেশন থেকে হচ্ছে তোমার সিম্পল হারমোনিক অসিলেশন থেকে সিম্পল হারমোনিক অসিলেশনের ডেফিনেশনটা দিতে পারি। এসএইচএম এর ডেফিনেশন কি, কোনো একটা পার্টিকেলের উপর যদি একটা ফোর্স থাকে, যে মানে কোনো একটা পার্টিকেলের উপর কোনো একটা ফোর্স যদি থাকে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, দেন বেসিক্যালি ওই পার্টিকেলটার মোশনটাই হয় হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ওকে, মানে কোনো একটা রিস্টোরিং ফোর্স, সরি কোনো একটা পার্টিকেলের উপর যে যদি একটা রিস্টোরিং ফোর্স এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স থাকে, দেন ওইটার মোশনটা হচ্ছে তোমার কি সিম্পল হারমোনিক মোশন। এটাই ডেফিনেশন সিম্পল হারমোনিক মোশনের স্যার, ডেফিনেশন। হ্যাঁ, যদি খালি এক্সামে এপি হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাই নাই ওয়ালিদ। স্যার, যদি লাইক এফ ইকুয়াল টু মানে ডেফিনেশনে যদি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স লিখে দিই খালি, তাহলে কি হবে নাকি মার্কস পাবো এতে? মানে এর সাথে খালি যদি লিখে দাও যে দা ইফ দ্য রিস্টোরিং ফোর্স এফ অন দ্য অবজেক্ট ইজ গিভেন বাই এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, দেন দ্য মোশন অফ দিস অবজেক্ট ইজ সিম্পল হারমোনিক অসিলেশন, তাইলেই হবে। এখন দেখো কেন এইটা, তুমি যে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স মানে তোমরা তো আসলে লিখবা হচ্ছে তোমার মতন করে, বাট একটা যখন তুমি ইকুয়েশন লিখতেছো সেই ফোর্সটা কার উপর অ্যাপ্লাই করা হচ্ছে এই কথাটা বলতে হবে, বুঝতে পারছো? তো এইটুক যদি তুমি বলে দাও, এটা তুমি যেভাবেই লিখো না কেন ইউ উইল বি গিভেন ফুল মার্কস। ওকে, এই যেমন ধরো আমাকে যদি বলে যে সেন্ট্রিপিটাল এক্সিলারেশন ডেফিনেশন লিখতে, তো আই উড রাইট দিস যে ইফ ইফ আ পার্টিকেল, if there is a if an acceleration a equals to v square by r acts on the particle,
then its motion is then the acceleration is called, sorry, centripetal acceleration is defined by a equals to v square by r, where r is the radius of the path traversed by the particle and হচ্ছে v is the velocity. বাট এখানে একটা কথা আছে, কিছু কিছু কেসে আসলে আমরা তোমার কি বলে মানে এইগুলি যে টার্মগুলি যে এক্সপ্লেনেশন এটা না লিখলেও ফুল মার্কস দেই। এটার একটা রিজন আছে, মানে ধরো a ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এখানে আসলে মানে অনেকেই কয়েকটা জিনিসের জন্য আসলে কয়েক রকম স্ট্যান্ডার্ড থাকে। হ্যাঁ, ফোর্সের ক্ষেত্রে আমরা দেখছি যে স্টুডেন্টরা অনেকে বুঝতে পারে না যে কিসের উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেই জন্য আমরা এখানে এক্সপেক্ট করি যে কোন অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটা লিখে দিবে। বাট a ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর যখন লিখতেছে, তো ইন দ্যাট কেস আসলে আমরা মানে আমি আসলে কোয়েশ্চেন যদি একটু বড় হয় এইসব কেস আসলে মার্কস কাটি না। দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু ফর এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, ওই ক্ষেত্রেও কোয়েশ্চেন যদি একটু বড় হয়, কারণ আমি ধরে নিই সে আসলে টাইম পায় নাই, তো ইন দ্যাট কেস আমি আসলে নাম্বার কাটি না। বাট প্রপার অ্যান্সার যদি তুমি লিখতে চাও সমস্ত কেসেই তোমার উচিত হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম লিখে প্রত্যেকটা টার্মে প্রপার এক্সপ্লেনেশন লিখে দেওয়া, বাট ইউর অ্যান্সার শুড বি অ্যাজ স্মল অ্যাজ পসিবল, ওকে, অ্যাজ শর্ট অ্যাজ পসিবল যতটুকু লেখা যায়। বাট এটা ডিপেন্ডিং অন ইউর টাইম, তোমার যদি টাইম থাকে তুমি এক্সপ্লেনেশনগুলি লিখবা যে একটা টার্ম প্রত্যেকটা টার্ম দিয়ে কী বোঝায়, আর যদি তোমার টাইম না থাকে তুমি জাস্ট ইকুয়েশন লিখে দিয়ে চলে যাও, কোনো প্রবলেম নাই। ওকে, তো এই তো এই হচ্ছে তোমার আর কিছু জিনিস, আই হোপ এগুলি না বললেও তোমরা পারবা। তোমাদেরকে যদি টোটাল এনার্জি বলে দেই যে একটা স্প্রিং কনস্ট্যান্ট আছে কে, অ্যামপ্লিটিউড এ, স্প্রিং এটা কি হবে টোটাল এনার্জি, তখন তোমার এই এক্সপ্রেশনটা আশা করি তোমরা সবাই লিখতে পারবা। তো এইরকম দুই একটা জিনিস হয়তো সিম্পল হারমোনিক মোশন থেকে দিতে পারি। তো ওভারঅল ডেফিনেশনস বলো, থিওরি বলো, এই জিনিসগুলি দেখলেই হবে। অ্যান্ড প্রবলেম, অ্যান্ড আরেকটা টাইপের কোয়েশ্চেন থাকতে পারে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে বেসিক্যালি প্রবলেম, বাট ইউ উইল সলভ দোজ বাই আর্গুমেন্ট, মানে ওগুলি ম্যাথমেটিক্যালিও সলভ করা যায়, বাট তোমার আর্গুমেন্ট দিয়েও সলভ করা যায়। এই টাইপের হয়তো 2-3 মার্কের একটা কোয়েশ্চেন থাকতে পারে, ঠিক আছে। মানে তোমাকে এক্সপ্লেইন করতে হবে জিনিসটা, ওইটাকে আমি আসলে প্রবলেমই বলবো। প্রবলেম মানে যে শুধুমাত্র তোমার ম্যাথমেটিক্স দিয়ে সলভ করতে হয় এমন তো না, তুমি রিজনিং দিয়ে যদি সলভ করতে পারো টেক্সট ইউজ করে, তো তখন তো কোনো অসুবিধা নেই। ইভেন কেউ যদি এই ম্যাথের প্রবলেমগুলিও সে রিজনিং দিয়ে ইউজ করে পারফেক্ট অ্যান্সার বের করতে পারে, দেন আই উইল গিভ ফুল মার্কস। এটা গেল যে আমাদের কোয়েশ্চেনে প্রবলেম থিওরি কি কি লাগবে, কতটুকু মানে প্রপোর্শনেট থাকবে করতে হবে। এবার আসো সাজেস্টেড প্রবলেমের সাথে তোমার এক্সামের মানে কোয়েশ্চেনের ইয়েটা কীরকম হবে, মানে রিলেশনটা কীরকম হবে, এটা কি লিনিয়ারলি কোরিলেটেড, মানে যেগুলি দিব ওখান থেকেই ফুল মার্কস আসবে, নাকি হচ্ছে তার বাইরে কিছু থাকবে। দেন লেট মি ব্রেক ডাউন দিস। তোমার প্রত্যেকটা কোয়েশ্চেনে 4টা কোয়েশ্চেন থাকবে, 4টা কোয়েশ্চেন হচ্ছে 10 মার্কস। তো প্রত্যেকটা কোয়েশ্চেনে 3 মার্কস কোয়েশ্চেনটা আসলে থাকবে। মানে ধরো সাজেস্টেড প্রবলেমগুলি আমি যখন দিব, আইদার কোয়েশ্চেনে হালকা টিউন করব, যেরকম ওই যে তোমার অসিলেশনের কোয়েশ্চেনটার কথা বললাম, ওই রকম কিছু স্মল টিউনিং করব এবং নাম্বারগুলি চেঞ্জ করব। কিন্তু তোমার প্রত্যেকটা কোয়েশ্চেনে 3 মার্কস করে থাকবে, যেটা আসলে ইজ অ্যাকচুয়ালি উইল বি দ্য সেম অ্যাজ দ্য সাজেস্টেড প্রবলেমস, মানে ওইটার কোনো একটা পার্টের একদম সেম। ওকে, তো তোমাদের আপ টু 10 মার্কস অর 9 মার্কস পারাটা উচিত। এখন আসো 11 to 14 মার্কস কেমন হবে। 11 to 14 মার্কস পারার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব। এটা হচ্ছে সেকশন 12 এর কোয়েশ্চেন। সেকশন 12 এর কোয়েশ্চেনটা ছিল এরকম যে এটা চ্যাপ্টার 8 এর প্রবলেম নাম্বার 48। তো এখানে আমি দিছিলাম যে একটা ব্লক এ থেকে বি তে ফল করে এবং তার উপর একটা ফোর্স থাকে এফ ইকুয়ালস টু 2 নিউটন, এবং এখানে একটা ফ্রিকশন আছে এফ কে ইকুয়ালস টু 10 নিউটন, এবং এ থেকে বি ডিস্টেন্সটা হচ্ছে ডি ইকুয়ালস টু 5 মিটার। এখন এক্সামে এতটুকু পর্যন্ত আমার আর বইয়ে সেম, আমি যেটা করছি ব্লকটার মাস দিয়ে দিছি। এক্সামে যেটা দিছিলাম যে চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফর ট্রাভার্সিং আ ডিস্টেন্স অফ ডি বাই 2, বাট তোমার টেক্সট বইয়ে যে প্রবলেমটা আছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ফর ডিসপ্লেসমেন্ট ফ্রম এ টু বি। তো এখন দেখো যে আসলে হচ্ছে তোমার চেঞ্জ ইন সরি 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 টেক্সট বইয়ে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা দিয়ে দিছে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। প্রবলেম নাম্বার 48-এ আমি একটু দেখে বলি।
প্রবলেম নাম্বার 48 হচ্ছে চ্যাপ্টার 8 এর প্রবলেম নাম্বার 48। ইয়েস, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা দিয়ে দিছে, আর হচ্ছে তোমার ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, ওয়ার্ক ডান অন দ্য ব্লক বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বের করতে বলছে। আমি যেটা করছি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির ডেটাটা দেই নাই, মাস দিয়ে দিছি, আমি হচ্ছে চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বের করতে বলছি। তো আলটিমেটলি দুইটা প্রবলেম তুমি আসলে কিভাবে সলভ করবা, দুইটা প্রবলেম সলভ করার জন্য ধরো তুমি বইয়ের প্রবলেমটাই সলভ করবা। তো বইয়ের প্রবলেমটা সলভ করলে তুমি জানো ডেল্টা কে ইকুয়ালস টু নেট ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফ্রিকশন ফোর্স টাইমস ডি, এটা হবে নেগেটিভ যেহেতু ফ্রিকশন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অপোজিটে, অ্যাপ্লাইড ফোর্স এফ ইন্টু ডি, এবং হচ্ছে তোমার যে ইয়েটা থাকে এমজি সাইন থেটা কম্পোনেন্ট টাইমস টি, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান সেইটা। তোমার এক্সামে বের করতে, বইয়ে বের করতে হবে এই ভ্যালুটা, এমজি সাইন থেটা ইন্টু ডি। আমি যেটা দিছিলাম যে তোমার এম এর ভ্যালু দেওয়া আছে, জি তুমি জানো, তোমার বের করতে হবে হচ্ছে এমজি সাইন থেটা ইন্টু ডি অর ডি বাই টু, রাইট? তো ডি বাই টু ধরো, যেহেতু ডি বাই টু ডিসপ্লেসমেন্ট বলে দিছিলাম। তো এই ওয়ার্ক ডানটা মানে এই ওয়ার্ক ডানটা কিসের জন্য? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডানের নেগেটিভটাই তো হচ্ছে চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তোমার তো ওই ফর্মুলাটাও অ্যাপ্লাই করা লাগে না, তুমি এমনেও পারো। এখন ধরো তুমি এমনে করবা না, তুমি অন্য কোনোভাবে করবা, তাহলে কি তোমার অন্য কোনোভাবে ওয়ে আছে? তুমি কি ফাইনাল ভেলোসিটিটা জানো? জানো না। তুমি এফ কে ডি জানো, এফ ডি জানো, বাট তুমি ডেল্টা কে জানো না। তুমি ডেল্টা কে যদি বের না করতে পারো, তাহলে তো তুমি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল মানে চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলো আর ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স বলো, তুমি বের করতে পারবা না। বাট এই প্রবলেমটা করার সময় কেউ যদি না বুঝে যে এইটা বেসিক্যালি হচ্ছে mg sin theta into d, this is actually the work done by the gravitational force, and gravitational force is a conservative force, যেটা তোমার থিওরি পড়লে হচ্ছে জানা উচিত। এবং এই দুইটা মিলায় যে কনক্লুশন যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু নেগেটিভ অফ ওয়ার্ক ডান, এইটুকু সে যদি সামারাইজ না করতে পারে দেন তো মানে জিনিসটা ঠিক হয় না। হ্যাঁ, মানে এতটুকু স্ট্যান্ডার্ড আই শুড এক্সপেক্ট। তো এইটা যদিও একটু ধরো যে এই টাইপের কোয়েশ্চেনের মধ্যে, এই যে বললাম যে এখন এখন আসলে যে টাইপের কোয়েশ্চেন করতেছি এইটা 10 মার্কসের মধ্যে ধরো 3 to 4 মার্কসের থাকবে। তো একটু হয়তো এর চেয়ে ইজি হইতে পারে, অথবা এই স্ট্যান্ডার্ড থাকবে। তো 3 to 4 মার্কস থাকবে এই টাইপের কোয়েশ্চেন। তো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ নো হোয়াট ইউ আর ডুইং। তুমি যখন প্রবলেমগুলি প্র্যাকটিস করবা ইউ হ্যাভ টু মেক শিওর হোয়াট ইউ আর ডুইং। তুমি যদি মেমোরাইজ করে আসো তোমার আসলে প্রবলেম হবে এই 3 to 4 মার্কস অ্যান্সার করতে। ইউ মে ডু দোজ মানে পার্ট, যেই 3 মার্কসের বললাম না, ওইটা হয়তো তোমরা পারবা, কিন্তু এইটা তোমরা নাও পারতে পারো, ওকে, মেমোরাইজ করে। তো এখন ধরো একটা কোয়েশ্চেনের মোটামুটি এটা এটা আসলে মানে 3 to 5 মার্কস। তো 3 to 5 মার্কস এই টাইপের কোয়েশ্চেন যদি থাকে, তো ইনিশিয়ালি হচ্ছে 3, সো 3 into 9, এখানে ধরো 9 to 4 15। আলটিমেটলি তোমরা অ্যান্সার করবা হচ্ছে তো 30। সো আমি 30 রেসপেক্টেই বলি। 30 রেসপেক্টে আসলে হচ্ছে তোমার ওই মানে একদম সেম কোয়েশ্চেন থাকবে হচ্ছে 10 মার্কস অর 9 মার্কস। এই টাইপের কোয়েশ্চেন থাকবে হচ্ছে 11 to 15 মার্কস অর মানে 11 to 14 or 15। অ্যান্ড বাকি কতটুকু থাকতে পারে, বাকি কোয়েশ্চেন টুকুর জন্য থাকতে পারে হচ্ছে তোমার 9 অর হচ্ছে তোমার, আচ্ছা এখানে আমি ভেঙেই বলে দেই, এইটা হচ্ছে ধরো তোমার 10 মার্কসই থাকবে, এইটা 10, অ্যান্ড দেন মানে একদম হুবহু থাকবে না, হালকা টিউনিং বাট ভেরি স্মল টিউনিং যেটা তোমরা ডিটেক্ট করতে পারবা। আর এইটা হচ্ছে 11 to 14, অ্যান্ড দ্য আদার 9 to 6 মার্কস উইল বি আ বিট টাফ। এখন সেইটা কেমন হবে, এই যে বাকি 6 to 9 মার্কস। এখন আমাকে তো আসলে তোমার এক্সাম নেওয়ার মেইন পয়েন্টটা হচ্ছে যে ডিফারেন্সিয়েট করা, যে কে আসলে গুড, কে বেটার, কে হচ্ছে বেস্ট। এই ডিফারেন্সিয়েশনটা করতে হলে তো আমাকে কিছু কোয়েশ্চেন রাখতে হবে যে আসলে আমি যা এটা দিয়ে আমি আসলে ডিফারেন্সিয়েট করতে পারি। তো তার জন্য আসলে হচ্ছে 6 to 9 মার্কসের কোয়েশ্চেন। সেই 6 to 9 মার্কস কেমন হইতে পারে, যেমন ধরো এবার ওই সেকশন 12 এর কোয়েশ্চেনের উদাহরণ দিই। তো এই কোয়েশ্চেনটা যদি আমি ফাইনালে দিতাম, তার সাথে এরপরে আরেকটা কোয়েশ্চেন ওদের দিছি, এটা এটা হয়তো আমার ওই যে তোমার মিড লেভেল কোয়েশ্চেন, এই যে ওয়ার্ক চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এবার হচ্ছে তোমার অ্যাভোভ মিড লেভেল কোয়েশ্চেন। সো অ্যাভোভ মিড লেভেল কোয়েশ্চেন হচ্ছে এ থেকে বিতে যেতে ব্লকটার
মানে এই এনটা যে এ থেকে বিতে যাবে তার জন্য কত টাইম লাগবে। তো এ থেকে বিতে যাওয়া মানে হচ্ছে এই পয়েন্টটা এখান থেকে এইটুক মুভ করবে উইথ সাম এক্সিলারেশন। এখন তোমার টাইমের বের করার ফর্মুলা তুমি কি জানো? টি ইকুয়ালস টু ভি, সরি, ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি। তুমি এই ফর্মুলা দিয়ে টাইম বের করতে পারো। এখন তোমার যদি এই ফর্মুলা দিয়ে টাইম বের করতে হয়, তোমার আসলে কি কি লাগবে? ভি নট লাগবে আর এক্সিলারেশন লাগবে। তো তুমি এক্সিলারেশন কেমনে বের করবা? তুমি নেট ফোর্স জানো, মাস জানো, তোমার এক্সিলারেশন বের করা ইজ ডান। এখন তোমার আমি কোয়েশ্চেনে বলে দিছিলাম যে শুরুতে মানে অ্যাট এ ইট হ্যাজ জিরো কাইনেটিক এনার্জি। জিরো কাইনেটিক এনার্জি মানে কি? এর তো একটা মাস আছে, তার মানে ভেলোসিটি জিরো। মানে মাস তো আর জিরো হইতে পারে না। তো ভেলোসিটি হচ্ছে জিরো, তার মানে ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে জিরো। তুমি ভি নট এর ভ্যালুটাও আসলে তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে। তো ভি নট ইকুয়ালস টু জিরো তুমি জানো। তুমি আগের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নেট ফোর্স জানো। এফ নেট বাই এম ইকুয়ালস টু এ তুমি জানো। দেন তোমার টাইম বের করাটা কিন্তু আসলে কোনো কঠিন না। আই শুড এক্সপেক্ট, হ্যাঁ, এটা যে তোমাদের জন্য আসলে খুব কঠিন প্রশ্ন তা কিন্তু না। ইট ইজ নট দ্যাট মাচ ডিফিকাল্ট, বাট আমি এই টাইপের কিছু জিনিস এক্সামে দিব। ইউ শুড ইউ শুড বি এবল টু সলভ দিস। ওকে, তো এইটা হবে সেই 6 to 9 মার্কসের কোয়েশ্চেন। আমার সাজেশনটা থাকবে যে তোমরা মেক শিওর করো তোমাদের কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার। সাজেস্টেড প্রবলেমগুলির প্রত্যেকটা টাইপ ধরে সলভ করে যাও। অ্যান্ড দেন হচ্ছে তোমার ওই তার সাথে অ্যাসাইনমেন্ট প্রবলেম কোনো কিছু বাদ পড়ছে কিনা দেখো। বাট সবচেয়ে বেশি ফোকাস করবা যেটা, যে তুমি যাতে কোনো কিছু না বুঝে করতেছো না, এরকম কিছু যাতে না হয়। না বুঝে যেটা করলে হবে যে তুমি এক্সামে পারতে প্রবলেম হবে আর কি। বুঝতে পারছো? আই হোপ আমি খুবই ডিটেইলে এক্সপ্লেইন করছি যে আমার কোয়েশ্চেন এবং আমার কোর্স কন্টেন্টের রিলেশনটা কীরকম হবে। নাও ইটস ইয়োর টার্ন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি। স্যার, হুম সবই তো বুঝলাম স্যার। হুম লাইক আমি গতকাল সেন্টার অফ ম্যাথস নিয়ে পড়তে গেছিলাম স্যার। এখন লাইক ওটা ভালো মতো কনসেপ্ট বুঝে প্রবলেম প্র্যাকটিস করতে গেছি। হুম বাট যখন প্র্যাকটিস করা শুরু করছি স্যার, হুম কনসেপ্ট লাইক আমাদের বই যেটা আছে বইয়ের লাইক একটা ব্রিফ মানে একটা লাইক মানে একটা আইডিয়া দিয়ে চলে গেছে। বাট যখন আমি সলভ করতে গেছি প্রবলেম গুলো সেন্টার অফ ম্যাথসের, হুম তখন দেখা যায় এটা একটু বিট টাফ স্যার করতে গেলে। সো তো হুম এক্সাম হল, সো লাইক মানে আচ্ছা। ফর এক্সাম্পল আপনার এক্সাম্পল আমি আপনি নাইট্রোজেন হ্যাঁ অ্যামোনিয়ার যে হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন স্যার, ইটস হ্যাঁ। নট ইজি, ইটস নট ইজি। এখানে আচ্ছা, গ্রাফ মানে হ্যাঁ, জ্যামিতির অনেক। ইটস নট ইজি। এখন তোমাকে একটা জিনিস এটার সাথে একটু অ্যাড করি। সো এইখানে একটা জিনিস অ্যাড করি, অ্যামোনিয়ার প্রবলেমটা আসলে তোমাদের এক্সাম স্ট্যান্ডার্ড প্রবলেম না। কেন? এই প্রবলেমটা সলভ করতে একটা স্টুডেন্টের অ্যামোনিয়ার কনফিগারেশন কীরকম সেইটা জানা লাগবে। তো দিস ইজ নট এ কেমিস্ট্রি কোর্স, হ্যাঁ, যেখানে আসলে আমি এক্সপেক্ট করবো যে কেউ আসলে অ্যামোনিয়ার কনফিগারেশন জেনে আসছে। এইটা আসলে অ্যাসাইনমেন্টেই দিছি। অ্যাসাইনমেন্ট করার সময় একটা স্টুডেন্টরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখবে, ওই জন্য দেওয়া। তোমাদের সাজেস্টেড প্রবলেমের মধ্যে যে প্রবলেম সলভিং টেকনিকগুলি আছে, আমি ওর বাইরে আসলে কিছুই দিব না। যেই জিনিসগুলিতে ধরো এই যে অ্যামোনিয়া টাইপ আর কি, এই টাইপের কিছু দিব না। বাট দেখো, তোমাদের একটা প্রবলেম বলি সিম্পল হার্মিক মোশন থেকে। তো তোমরা এই প্রবলেমটা দেখবা যে তোমরা এটা সলভ করতে পারো কিনা। এটা চ্যাপ্টার 9-এ আছে। অ্যান্ড এটা আমাদের অ্যাসাইনমেন্টও ছিল। অ্যাসাইনমেন্টে ছিল চ্যাপ্টার, মানে অ্যাসাইনমেন্টে ছিল চ্যাপ্টার 9-এ আছে, আর সিম্পল হার্মনিক অসিলেশনের কাছাকাছি একটা প্রবলেম আছে। তো ওই না না না, সরি সরি, দুইটা মেবি ডিফারেন্ট প্রবলেম, লেট মি চেক। না না না, দুইটা ডিফারেন্ট প্রবলেম। সো দুইটা আলাদা প্রবলেম। সিম্পল হার্মনিক অসিলেশনের চ্যাপ্টার 15-এর প্রবলেম নাম্বার 22, আর চ্যাপ্টার 9-এর প্রবলেম নাম্বার 101। ওখানে হচ্ছে একটা শু বক্স হচ্ছে তোমার একটা ব্লককে হিট করে। আচ্ছা, আরেকটা বক্স অফ ব্যালেট, টু বক্স আরেকটা ব্লককে হচ্ছে হিট করে। দেন হচ্ছে দুইটা একসাথে স্টিক হয়ে ফল করে। তো দিজ আর ইনইলাস্টিক কলিশন। আর তোমার প্রবলেম নাম্বার 22 অফ স্যাম্পল হার্মিক অসিলেশন, ওইখানে একটা ব্লক আরেকটা ব্লককে কোলাইড করে পড়ে যায়। দেন তোমার একটা ব্লকের হচ্ছে সিম্পল হার্মিক অসিলেশন হয় এবং আরেকটা ব্লক প্রজেক্টাইলের মতন মুভ করে। প্রবলেম নাম্বার 22 যেটা চ্যাপ্টার 15-এর, ওখানে ওই প্রবলেমটার মধ্যে তোমার প্লাসের আইডিয়া রিলেটেড, সিম্পল হার্মিক মোশনের আইডিয়া রিলেটেড, তোমার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের আইডিয়া রিলেটেড, তারপরে তোমার ইলাস্টিক কলিশনের আইডিয়া রিলেটেড।
বাট প্রত্যেকটা কনসেপ্টই তুমি জানো, এমন না যে তুমি কিছু জানো না, এমন না যে তুমি আলাদা আলাদাভাবে প্রবলেম সলভিং টেকনিকগুলি জানো না। হোয়াট ইউ নিড টু ডু হিয়ার জাস্ট হচ্ছে পুট দেম টুগেদার অ্যান্ড সলভ ইট। তো আমার মনে হয় আমি এমন কিছু দিব না যেটার প্রবলেম সলভিং টেকনিক তুমি আসলে হচ্ছে তোমার এই অ্যামোনিয়া টাইপের কিছু থাকবে না, ঠিক আছে? দেখো তোমাদের যখন আমি মিডের কোয়েশ্চেন করছি, ইফ আই রিমেম্বার কারেক্টলি, সেকশন 15-এর কোয়েশ্চেনে এবং সেকশন 12, 15, 17 কোনো জায়গায় আমি আসলে ওরকম ডিফিকাল্ট প্রবলেম সলভিং টেকনিকের কোনো কোয়েশ্চেন দেই নাই। ক্রস প্রোডাক্ট দিছি, ক্রস প্রোডাক্টও একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ ভুল করছে। 2a ক্রস 3b দিছি, এটা এটা তোমরা জানো যে কিভাবে করতে হবে। দুইটা ক্রস প্রোডাক্টের ভেক্টরের মধ্যে ডিরেকশন, ফোর্সের ডায়াগ্রামের এই প্রবলেমগুলি তোমাদেরকে খুব ধরে ধরে 12টা না 13টা প্রবলেম সলভ করাইছি। তো ইউ শুড নো দোজ থিংস, তাই না, যে কিভাবে সলভ করে। দেন জাস্ট ভ্যালু বসানো। একটাও আমি কোনো প্রবলেম সলভিং তোমাকে মানে যেটা ক্লাসে পড়াইছি, ইভেন তোমার যে সাজেস্টেড প্রবলেমগুলি ছিল ওখানে এর চেয়ে ডিফিকাল্ট প্রবলেম ছিল, আমি ওইগুলিও দেই নাই। একমাত্র তোমরা প্রাসের প্রবলেম ভুল করছো, সেইটা ল্যাক অফ প্র্যাকটিসের জন্য। এবং অ্যাকচুয়ালি তোমার মানে তোমরা যেটা এক্সপেক্ট করছিলা যে ওই কোয়েশ্চেন মানে ওখানে আসলে প্রজেক্টাইলটা কেমন তোমরা বুঝতে পারো নাই, যে ইনিশিয়াল ভেলোসিটিটা যে আসলে হচ্ছে ওই প্লেনারি ভেলোসিটি, এই জায়গাটা বুঝতে পারো নাই বলে তোমরা আসলে প্রজেক্টাইলটা ভুল করছিলা। তোমরা এক্সাম শেষ হওয়ার পরই হচ্ছে অনেকেই মানে এই কোয়েশ্চেনটা করছিলা। বাট দিস ইজ অ্যাকচুয়ালি ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টেক্সট, এবং এইভাবে কোয়েশ্চেনগুলি থাকে। তো ওই জিনিসটা হচ্ছে আমি আর কি এই জায়গাটায় তোমরা সেকশন 15-এ ভুল করছিলা। সেকশন 17 এবং 12-এ অ্যাকচুয়ালি ইভেন এই টাইপের কোনো কোয়েশ্চেনই ছিল না। 12-এ ছিল বোধহয় একটা বের করা, প্রজেকশন অফ রো ভেক্টর, এটাও ক্লাসে পড়াইছি। এইটা মানে জেনে থাকলে এটা খুব বের করা ইজি। তারপর সেকশন 17-এ হয়তো তোমাকে কিছু এই যে ক্লাসের প্রজেক্টাইলের কনস্ট্যান্ট বের করতে দিছি, এইটাও ক্লাসের থিওরিটা খুব সুন্দর মতন বুঝাইছি। তুমি যদি জেনারেল ইকুয়েশনই না জানো, তুমি ক্লাসের ম্যাথটা কিভাবে করবা? সেখান থেকে আমি এক্সপেক্ট করছি যে তুমি বিসি এইগুলি কনস্ট্যান্টের ভ্যালু জানো। তো আমি এমন কোনো প্রবলেম দিব না ফর হুইচ তোমার এমন কোনো প্রবলেম সলভিং টেকনিক লাগে যেটা আসলে তুমি এই সাজেস্টেড প্রবলেমগুলি অথবা তোমার থিওরি পড়ে শিখো নাই। এর বাইরে কিছুই দিব না। ওকে, আন্ডারস্ট্যান্ড? ইয়েস এবং স্যার। এবং কেউ যদি কোয়েশ্চেনের কোনো টেক্সট না বুঝো এইবার আমাকে বলবা, যতটুকু হচ্ছে ভেঙে ভেঙে এক্সপ্লেইন করা যায় ততটুকুই করব। তো আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার আপনি কুইজের কপিগুলা কবে দিবেন? ও ও ও হ্যাঁ, এটা ভালো কথা, ভুলে গেছি। তো কুইজের কপি যারা সেকশন 15 আর 17 ও তো 12-এর এক্সাম একটু পরে, 15 আর 17 তোমরা আসলে মার্কস পেয়ে যাবা হচ্ছে বাই মানডে অর টুয়েসডে, অ্যাট ম্যাক্সিমাম টুয়েসডে অর মিনিমাম হচ্ছে মানডে। আর 12-এরটা একটু দেরি হবে, বাট তোমাদের যে বাকি অ্যাসেসমেন্টগুলির মার্কস, যেমন 12-এর বোধহয় ল্যাব অ্যাসাইনমেন্ট ওগুলির কিছু মার্কস বাকি, ওগুলি পেয়ে যাবা, ওগুলি হচ্ছে বাই সানডে পেয়ে যাবা। তোমাদের 15-17-এরও ল্যাব অ্যাসাইনমেন্ট, ল্যাব 3টা আর অ্যাসাইনমেন্ট 4টা একটু দেরি হবে সবারই, বাট আদার মার্কস মেবি হচ্ছে তোমরা সানডের মধ্যেই পেয়ে যাবা। সমস্তগুলি আসলে রেডি আছে। অ্যাসাইনমেন্ট 3 সেকশন 12 এটা মেবি চেক করা হয় নাই, বাট অল আদার সেকশনের আসলে বাকি অ্যাসাইনমেন্ট 3 চেক করা শেষ আমি যতটুকু জানি। তো সানডের মধ্যে এটা পেয়ে যাবে। আর কুইজের কপিগুলি তোমরা 7 তারিখে তোমাদের ইউনিভার্সিটি ওপেন হবে, তোমরা গ্রেডেড অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে যেই কুইজটা আছে মানে অ্যাসাইনমেন্টের কপিগুলি এবং কুইজের কপি, সেগুলি হচ্ছে আমার ডেস্ক থেকে নিয়ে যাইও। ইন কেস যদি তুমি কোনো কারণে হচ্ছে অ্যাসাইনমেন্টের কপিটা না পাও, হ্যাঁ, মানে কোনো কোনো সময় হয়তো দেখা যায় কেউ আসতে পারে না, কিংবা কোনো সময় হয়তো এমন হইতে পারে যে টিএদের মধ্যে একজন আসবেন, বা টিএদের মধ্যে কেউ যদি কোনো কারণে ধরো না আসলেন, তখন কি হবে? তখন তুমি অ্যাসাইনমেন্ট সলিউশনটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সলিউশনটা দেখে নিও। ওকে, সলিউশনটা আমি আসলে বাই সানডেই দিয়ে দিব। বাট আমি চেষ্টা করবো যে তোমাদের গ্রেডেড অ্যাসাইনমেন্টের কপিগুলি হচ্ছে 7 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার। এটা আসলে সেকশন 12-এর ক্ষেত্রেও ট্রাই করবো। সেকশন 12, 15, 17 প্রত্যেকটাই হচ্ছে 22/7 আমি দিয়ে দিব। আর কুইজের কপিগুলি ইনশাল্লাহ পেয়ে যাবা 7 তারিখে। সো তোমরা, আমি যদি নাও থাকি, ডেস্কে তোমাদের প্যাকেটের উপর নাম লেখা থাকবে, ওর কোনো একটা ওই ফাইল ক্যাবিনেটে রাখা থাকবে, জাস্ট হচ্ছে যার যার কপিগুলি খুঁজে নিয়ে যাবা। ওকে, দ্যাটস ইট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার পারলে কুইজেরও একটা এরকম একটা সলভ দিয়ে দিন, কজ মানে একদম তো ওই টাইমে এক্সপ্লেইন করা, মানে 7 তারিখের পরে যদি নেই কপিগুলা তো ও ও এক্সপ্লেইন আচ্ছা কিভাবে আচ্ছা, ঠিক করবেন? আছে।
আমি ট্রাই করবো তাহলে কুইজের একটা সলিউশন দিয়ে দিতে, হ্যাঁ, রিটেন সলিউশন, আর ক্লাস না নেই, হ্যাঁ, দেন একটা রিটেন সলিউশন দিয়ে দিব। ইয়েস স্যার। তো আচ্ছা, আমাকে একজন বলো তো যে একটা কনজারভেটিভ ফোর্স আর পোটেনশিয়াল এনার্জি, তার মধ্যে রিলেশনটা কি? ওয়ালিদ, পারবা? কনজারভেটিভ ফোর্স আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে রিলেশন। হ্যাঁ কনজারভেটিভ ফোর্স তো স্যার বেসিক্যালি স্প্রিং স্প্রিং হ্যাঁ হ্যাঁ, স্প্রিং ঠিক আছে, বাট আমি বলতেছি রিলেশন, মানে তুমি রিলেশনটা বলতে পারবা কিনা। স্প্রিং ঠিক আছে, স্প্রিং থেকেও তুমি রিলেশনটা গেস করতে পারো, জানো? হাফ কে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স, ফোর্স ইকুয়াল টু মাইনাস কে এক্স, আর এনার্জি তো হাফ কে এক্স স্কোয়ার পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, So, so basically, sir, half into distance into like force. বেসিক্যালি জেনারেল রিলেশনটা হচ্ছে ডিইউ বাই ডিএক্স, নেগেটিভ অফ পোটেনশিয়াল এনার্জি ডেরিভেটিভ। এইটা কিন্তু আমি ক্লাসে পড়াইছি, ঠিক আছে? এই টাইপের একটা সাজেস্টেড প্রবলেমও ছিল। আমি এক্সপেক্ট করব যে তোমরা সাজেস্টেড প্রবলেমে যেটা করতেছো তোমরা আসলে জানো, যাতে যে এই জিনিসটা আসলে কি, অ্যাটলিস্ট মানে যদি তোমাকে বলে হ্যাঁ এফ এক্স ইকুয়ালস টু মাইনাস ডিইউ বাই ডিএক্স, মানে তোমরা এই জিনিসটা হয়তো ম্যাথ যখন তোমরা মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস করবা ইউ উইল অ্যাপ্লাই দ্যাট অলসো। বাট আমি জানি না যে ম্যাথ কোর্সে তোমাদেরকে এটা শিখাবে কিনা, যে তোমার যে মানে অ্যাকচুয়ালি এটা এটা আসলে এরকম, ম্যাথ কোর্সে তোমরা শিখবা যে একটা ভেক্টর ফাংশন ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ আ স্কেলার ফাংশন, একটা কনজারভেটিভ ভেক্টর ফাংশন ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ আ স্কেলার ফাংশন। বাট তোমাকে যখন এক্সাম্পলটা বলবে, সেই এক্সাম্পলটা যদি তুমি ফিজিক্স কোর্সে না শিখে যাও, দেন অ্যাকচুয়ালি দ্যাটস ভেরি ব্যাড। হ্যাঁ, জিনিসগুলি সলভ করতে পারা অবশ্যই দরকার, বাট একই সাথে এটাও দরকার যে হোয়াট আই এম ডুইং। Sir. Okay, so physics 111 done. Thank you everyone for Thank you, sir. It was a attending great the semester. class. So, স্যার থ্যাংক ইউ স্যার। স্যার welcome. বলো ফাহিম। স্যার ওই যে আপনার সাথে কথা ছিল স্যার, তুমি সবাই থাকবা। গেলে হ্যাঁ, তুমি জি স্যার, থাইকো, ঠিক আছে? জি আর স্যার। বাকি যারা তোমাদের আসলে লাস্ট অফলাইন ক্লাসে বলে আসতে পারতাম, মেবি কয়েকজনকে অলরেডি বলছি, সেটা হচ্ছে তোমাদের সাথে আসলে আমার আর ফর্মালি ক্লাসে, ইফ এভরিথিং গোজ অল রাইট, আই উইল স্টার্ট মাই পিএইচডি ফ্রম অগাস্ট। তো আমি ব্র্যাক থেকে ছুটি নিচ্ছি। তোমরা যদি সামনে কোনো সেমিস্টারে 112 নাও, তাহলে আসলে তোমরা তো নিবা হচ্ছে উইদিন 4 ইয়ার্স, তাই না? তো দেখা হওয়ার Sir, আগে- we couldn't hear you, sir. We couldn't hear you. আচ্ছা, আমি if everything goes all right, I will start my PhD from fall 22 ইনশাল্লাহ। তো তোমার মানে আমি ব্র্যাক থেকে ছুটি নিচ্ছি আসলে সামার সেমিস্টার থেকে। তোমাদের সাথে আসলে আর ক্লাসরুমে দেখা হওয়ার সম্ভাবনা নাই, মানে যদি সমস্ত কিছু ঠিকঠাক আগায়। কারণ আমি যদি ছুটিতেও আসি, মানে আমাকে মনে হয় না যে কোনো কোর্সের মাঝখান দিয়ে ক্লাস দিবে, দিলেও হয়তো কোনো কোনো কোর্সের পার্ট অফ দ্য কিছু পড়াইতে বলতে পারে। সো ওইটা একটা একটা এক্সেপশনাল কেস বা একটা স্পেশাল কেস। আদারওয়াইজ হচ্ছে তোমাদের সাথে আসলে আমার ক্লাসরুমে লাস্ট দেখা যেটা লাস্ট ক্লাসেই হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ক্লাস। সত্যি কথা বলতে যে তোমাদের সাথে ক্লাসটা ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড এক্সপিরিয়েন্স, বিকজ আই টুক 112 অলসো ইন সাম অনলাইন সেমিস্টার্স। বাট সেই তুলনায় আসলে হচ্ছে আমি বলবো যে এই সেমিস্টারটা আমার বেশ ভালো গেছে, মানে স্টুডেন্টদের ইফোর্ট চিন্তা করলে।